নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন আইএসএল এর টপ স্পট অর্থাৎ আইএসএল লিগ শিল্ড কোন দলে জেতার সম্ভাবনা বেশি, এবং মোহনবাগান দলকে যদি লিগ শিল্ড জিততে হয় তাহলে কি করতে হবে সেটা জানাবো। হুগো বুমোস তাকে আইএসএল এ 3টে ক্লাব অফার করছে, সেই নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে। মোহনবাগান তাদের আপকামিং ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহনবাগান কি বাড়তি সুবিধা পাচ্ছে সেটাও জানাবো। দিমিত্রি পেড্রাটোসের সঙ্গে মোহনবাগান কত বছরের চুক্তি বাড়াতে পারে সেটার ডিটেলস জানাবো। আর আশিক কুরুনিয়ান কবে আবার মোহনবাগান দলের জন্য খেলতে নামবে, আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই মোহনবাগান তাদের আপকামিং ম্যাচ উড়িষ্যা এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে মোহনবাগান দল কি বাড়তি সুবিধা পেতে চলেছে। উড়িষ্যা দলের সব থেকে বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ার, বেস্ট বিদেশি প্লেয়ার সেটা কিন্তু আহমেদ জাহু, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কারণ আহমেদ জাহু তিনি যেমন ডিফেন্স করেন সেরকম কিন্তু গোলের চান্সও ক্রিয়েট করেন। বলতে গেলে ডিফেন্সিভ মিডফিল্ড, ক্রিয়েটিভ মিডফিল্ড, সেন্টার মিডফিল্ডার, যা বলবো আহমেদ জাহুকে সেটাই কম। তো মোহনবাগান দলের জন্য বাড়তি সুবিধা হচ্ছে আহমেদ জাহু মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ কিন্তু খেলবে না। কারণ আহমেদ জাহু তিনি লাস্ট ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে একটা ইয়েলো কার্ড খেয়েছিলেন। সেই ইয়েলো কার্ড খাওয়ার ফলে আহমেদ জাহুর কিন্তু 4টে ইয়েলো কার্ড হয়েছেন, অর্থাৎ 4টে ইয়েলো কার্ডের একটা সাসপেনশন পাচ্ছেন আহমেদ জাহু। অর্থাৎ মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে আহমেদ জাহু অ্যাভেলেবেল থাকবে না। অর্থাৎ আহমেদ জাহু অ্যাভেলেবেল না থাকলে কিন্তু মোহনবাগানের বাড়তি সুবিধা, কারণ আহমেদ জাহু একটা খুব ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার প্লাস ক্রিয়েটিভ মিডফিল্ডার। অর্থাৎ আহমেদ জাহু না থাকায় কিন্তু মোহনবাগানের ডিফেন্সেও সাহায্য হবে, আর উড়িষ্যার কিন্তু ক্রিয়েটিভিটিও কমবে। অর্থাৎ এটাই হচ্ছে সেই সুবিধাটা যেটা মোহনবাগান পাবে উড়িষ্যা ম্যাচে। সেটা হচ্ছে যেহেতু আহমেদ জাহু নেই উড়িষ্যা দলে, 4টে ম্যাচের ইয়েলো কার্ড খেয়ে একটা সাসপেনশন আছে, তাই জন্য উড়িষ্যা দল কিন্তু মোহনবাগানের থেকে এই ম্যাচে একটুখানি হলেও দুর্বল মনে হবে, কারণ আহমেদ জাহু নেই। এবং আমরা যারা উড়িষ্যার খেলা ফলো করেছি সবাই জানি জাহু কত গুরুত্বপূর্ণ প্লেয়ার। যেমন মোহনবাগানে দিমিত্রি পেড্রাটোস ছিল না, মোহনবাগান কিন্তু হারছিল, গোল করতে পারছিল না, সেরকম একই উড়িষ্যা দলের কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার আহমেদ জাহু। তো দেখা যাক এই সুবিধাটাকে হাবাস কাজে লাগাতে পারে কি পারে না। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে দিমিত্রি পেট্রাটোসকে নিয়ে। আমি আগেও বলেছি দিমিত্রির সঙ্গে কিন্তু 3 মাসে মোহনবাগানের চুক্তি শেষ অফিসিয়ালি, এবং আমি কিন্তু আরও একটা খবরও জানিয়ে দিয়েছিলাম যে গোপনে মানে ভিতরে ভিতরে দিমিত্রি পেড্রাটোসের সঙ্গে কিন্তু মোহনবাগান দলের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে। তো আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে দাদা দিমিত্রির সঙ্গে কত বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে মোহনবাগান দল। তো আমি বলে রাখি, আইএসএল এর ক্লাব যেটা করে সেটা হচ্ছে কোনো এক বিদেশি প্লেয়ারের সঙ্গে 2 বছরের চুক্তি করে রাখে, এবং এমন একটা ক্ল লিখে রাখে সেটা হচ্ছে এই বছর কনফার্ম প্লেয়ারটা তার দলে থাকবে, এর পরের বছর যদি প্লেয়ারটা ভালো না খেলে তাহলে সেক্ষেত্রে সেই প্লেয়ারটাকে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে। মনে হচ্ছে দিমিত্রির সঙ্গে 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে মোহনবাগান দল। তো এর পরের বছর দিমিত্রি থাকবে মোহনবাগান দলে, এটা কিন্তু কনফার্ম। অর্থাৎ দিমিত্রির সঙ্গে কিন্তু ভিতরে ভিতরে মোহনবাগান দলের কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে, ভিতরে ভিতরে কিন্তু দিমিত্রির সঙ্গে চুক্তিটা সই হয়ে গেছে মোহনবাগান দলের, শুধুমাত্র অফিসিয়ালটুকুই বাকি আছে। তো অবশ্যই আমরা কিন্তু জেনে যাব যে দিমিত্রির সঙ্গে অফিসিয়ালি মোহনবাগান দলের চুক্তি হয়ে গেছে, কারণ দিমিত্রির মতো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান কখনোই হাতছাড়া করতে চাইবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে দিমিত্রির আপডেটটা। তার পরের আপডেট দিই, এইটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আশিক কুরুনিয়ান কবে ফিরবে একটু বলুন। তো বলে রাখি, সিজনের আগে কিন্তু আশিক কুরুনিয়ানের এসিএল ইঞ্জুরি হয়েছিল। এসিএল ইঞ্জুরি ঠিক হতে মাঠে নামতে কিন্তু 1 বছরের বেশি লেগে যায়। তবে আশিক কুরুনিয়ানকে নিয়ে ভালো খবর, আশিক কুরুনিয়ান তার কিন্তু সার্জারিও হয়ে গেছে, এবং তার কিন্তু এসিএল ইঞ্জুরি পুরোপুরি ঠিক হয়ে গেছে। আশিক কুরুনিয়ান মার্চ মাসে মোহনবাগান দল জয়েন করবে, মোহনবাগান ক্যাম্প জয়েন করবে, এবং মার্চ এপ্রিল প্র্যাকটিস করবে। কমপক্ষে 2 মাস কিন্তু আশিক কুরুনিয়ান প্র্যাকটিস করবে মোহনবাগান দলের সঙ্গে। তো আশিক কুরুনিয়ান মার্চ মাসে মোহনবাগান দল যুক্ত হয়ে গেলেও
ম্যাচ ফিট হতে হতে কিন্তু আশিক কুরুনিয়ার আরও 2-3 মাস লেগে যাবে। অর্থাৎ এই সিজনটা আশিক কুরুনিয়ান আর মোহনবাগান দলের হয়ে খেলতে পারবে না, এটা কিন্তু আপনাদেরকে মেনে চলতেই হবে। এবং এর পরের সিজন কিন্তু ভারতীয় ফুটবল শুরু হবে জুলাই মাস থেকে। অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু আমরা আবার আশিক কুরুনিয়ানকে মোহনবাগান দলে দেখতে পেয়ে যাব। অর্থাৎ মার্চ মাসে মোহনবাগান দলে আশিক কুরুনিয়ান যুক্ত হলেও তার কিন্তু 2-3 মাস প্র্যাকটিস লাগবে, তারপরে তিনি ম্যাচ ফিট হতে পারবেন এবং মোহনবাগান জার্সি পরে খেলতে নামতে পারবেন। অর্থাৎ এই সিজনে আশিক কুরুনিয়ানের কিন্তু জার্সি পরে খেলার সম্ভাবনা কিন্তু মাঠে নেই বললেই চলে। তো বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে আইএসএল এর টপ স্পট কোন দল শেষ করবে, অর্থাৎ আইএসএল এর লিগ শিল্ড কোন দল জিতবে। আমরা আগেও জানি কিন্তু আইএসএল যেই দল লিগ শিল্ড নেবে সেই দলকেই এবার আইএসএল এর চ্যাম্পিয়ন বলা হবে এই সিজন থেকে। অর্থাৎ যে আইএসএল ট্রফি নেবে, মানে সেমিফাইনাল ফাইনাল খেলবে, সেই দলকে কিন্তু আইএসএল এর চ্যাম্পিয়ন বলা হবে না। আইএসএল এর চ্যাম্পিয়ন সেই দলকেই বলা হবে যেই দল লিগ শিল্ড জিতবে। অর্থাৎ লিগ শিল্ড জিতলে সে কিন্তু সরাসরি এএফসি কাপ গ্রুপ পর্বের ম্যাচও খেলতে পারবে। অর্থাৎ আইএসএল লিগ শিল্ড জিতলে কিন্তু অনেকে সুবিধা পাবে। অর্থাৎ কে হবে এইবার আইএসএল এর চ্যাম্পিয়ন, ভারত সেরা কোন দল হতে পারবে। তো এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে কিন্তু 1 নম্বর স্পটের জন্য প্রচণ্ডভাবে লড়াই হচ্ছে। 4টে দল 1 নম্বর স্পটের জন্য লড়াই করছে, সেটা হচ্ছে উড়িষ্যা, মোহনবাগান, গোয়া আর মুম্বাই সিটি এফসি। কেরালা ছিল, কিন্তু এই মুহূর্তে কেরালার যা পারফরমেন্স, কেরালা আর মনে হয় না টপ স্পটে কামব্যাক করতে পারবে। তবে তাও খেলার কথা বলা যায় না। তো আমি আপাতত এই 4টে দলকেই ধরছি যারা টপ স্পটের জন্য লড়াই করছে। আমি বলে রাখি, আইএসএল এর প্রত্যেক কটা সিজনে যেই দলটা 1 নম্বরে থাকে সেই দলটা 43 পয়েন্ট হলে কিন্তু হয়ে যায়। লাস্ট সিজন মুম্বাই সিটি এফসি দারুণ ফুটবল খেলেছিল, সেই জন্য মুম্বাই সিটি এফসি সব থেকে বেশি পয়েন্ট 46 করতে পেরেছিল একটা সিজনে। এবং এই সিজনে যেহেতু সব দলই হেরেছে জিতেছে এরকম হয়েছে, তাই ধরছি এই সিজনে যেই দল 46 পয়েন্ট টপকাবে সেই দল হয়ে যাবে লিগ চ্যাম্পিয়ন। অর্থাৎ এই সিজনেও কিন্তু লিগ চ্যাম্পিয়ন হতে গেলে 46 পয়েন্ট লাগবেই। অর্থাৎ 46 পয়েন্টের বেশি হতে হবে লিগ চ্যাম্পিয়ন হতে গেলে। অর্থাৎ আমি সমস্ত দল নিয়ে বলছি না, আমি শুধু মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট তাদের 14 ম্যাচে 29 পয়েন্ট। মোহনবাগানকে যদি 46 পয়েন্টে যেতে হয় তাহলে মোহনবাগানের হাতে আছে আর 8টা ম্যাচ। 8টা ম্যাচে মোহনবাগান যদি 6টা ম্যাচ জেতে তাহলে কিন্তু মোহনবাগান কনফার্ম লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। 6টা ম্যাচ জিতলে মোহনবাগান 3-6 18 পয়েন্ট পাবে। 29 আর 18 মোহনবাগানের তখন কিন্তু হয়ে যাবে 47 পয়েন্ট। অর্থাৎ 47 পয়েন্ট যদি মোহনবাগান নিতে পারে এই সিজনে, তাহলে আমি কনফার্ম যে মোহনবাগান হয়ে যাবে আইএসএল এর লিগ চ্যাম্পিয়ন। তবে এইটা কিন্তু বলে রাখি, মোহনবাগান আর গোয়ার মধ্যে 2টো ম্যাচই কমপ্লিট হয়ে গেছে। তাই যদি গোয়া আর মোহনবাগান পয়েন্টস টেবিলে সমান সমান দাঁড়ায়, দুজনের পয়েন্টই সমান সমান থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে গোয়া মোহনবাগানের থেকে এগিয়ে যাবে। কারণ হেড টু হেডে কিন্তু মোহনবাগান মাত্র গোল করেছে 2টো আর গোয়া গোল করেছিল 4টে। তাই হেড টু হেডে যেহেতু গোয়া এগিয়ে আছে, তাই মোহনবাগান আর গোয়ার কিন্তু পয়েন্ট সমান সমান হলে কিন্তু গোয়া 1 নম্বরে ফিনিশ করবে। তাই মোহনবাগানকে অবশ্যই গোয়ার থেকে 1 পয়েন্ট বেশি রাখতেই হবে, তাহলে কিন্তু মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হতে পারে। অর্থাৎ মোহনবাগানের হাতে আর আছে মাত্র 8টা ম্যাচ। সেই 8টা ম্যাচে যদি মোহনবাগান 6টাতে জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগান প্রায় কনফার্ম লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণ 47 পয়েন্ট হলে কিন্তু মোহনবাগানকে কেউ লিগ চ্যাম্পিয়ন হওয়া থেকে আটকাতে পারবে না। এবং অবশ্যই এফসি গোয়াকে কিন্তু 2টো ম্যাচ হারতেই হবে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোন দল লিগ চ্যাম্পিয়ন হবে সেটা বলা কিন্তু ডিফিকাল্ট। তবু একটা অনুমান আমি করেই আপনাদেরকে বলছি যে কোন দল হতে পারে লিগ চ্যাম্পিয়ন। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই সিজনে লিগ চ্যাম্পিয়ন কোন দল হতে পারে? উড়িষ্যা, মোহনবাগান, গোয়া না মুম্বাই সিটি এফসি? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে হুগো বুমোসের একটা আপডেট দিই। এই মুহূর্তে কিন্তু আইএসএল এর 2টো ক্লাব হুগো বুমোসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। একটা মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এর পরের সিজনে আবার হুগো বুমোসকে মুম্বাই সিটি এফসিতে ফেরানোর জন্য। আর উড়িষ্যা এফসি তারাও কিন্তু তাদের কোচ সার্জিও লোবেরা তিনিও কিন্তু চেষ্টা করছে হুগোকে উড়িষ্যাতে ফিরিয়ে সার্জিও লোবেরার সেই চ্যাম্পিয়ন দলটাকে আবার তৈরি করার। তবে মোহনবাগান যেই জায়গাটা এগিয়ে আছে হুগো বুমোসকে রেখে দেওয়ার জন্য, যেহেতু হুগো বুমোসের সঙ্গে মোহনবাগান 5 বছরের চুক্তি করেছিল, তাই হুগোর সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি আছে। তাই যতক্ষণ না মোহনবাগান হুগোকে ছাড়বে না, ততক্ষণ কিন্তু কোনো দল হুগো বুমোসকে নিতে পারবে না।
আনলেস সেই দলটাকে 4 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে। এবং এই মুহূর্তে আইএসএল এ কিন্তু এমন কোনো দলের অতটা আর্থিক সামর্থ্য নেই যে কোনো প্লেয়ারকে নেওয়ার জন্য 4 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে পারবে সেই দলটা। তাই হুগো বোসকে কিন্তু আইএসএল এর এই দলগুলো চাইলেও তারা কিন্তু নিতে পারছে না, কারণ এত টাকা ট্রান্সফার ফি এই মুহূর্তে আইএসএল এ কোনো দলে দিতে পারবে না। এবং হুগো বোস তিনিও কিন্তু নিজে স্বীকার করেছেন যে তিনি মোহনবাগান দলে ফিরবেনই, এবং তিনি বলেছেন যে আমি মোহনবাগান দলে ফিরবো, কারণ সমর্থকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, ওদের আমার ভালোবাসা ফেরত দেওয়া ওখানে বাকি আছে। তাই হুগো বোমসকে যে যতই লোভনীয় চুক্তি অফার করুক, আমার মনে হয় হুগো বোমস মোহনবাগান দলেই ফিরবে, মোহনবাগান দলেই থাকবে, এবং মোহনবাগান সমর্থকেরা যা ভালোবাসা দিয়েছে হুগো বোমসকে সেটা হুগো বোমস সুদ সমেত আমাদেরকে ফিরিয়ে দেবে। তো আপাতত হুগো বোমস তিনি কিন্তু ফ্রান্সেই আছেন, নিজের ঘরে চলে গেছেন। তো আশা করবো হুগো বোমস যখনই ফিরবে তখন তিনি আরো বেটার ফুটবলার হয়ে ফিরবেন, এবং তিনি তার ফ্রান্সের পুরনো ক্লাবে প্র্যাকটিস করে আবার মোহনবাগান দলে কামব্যাক করবেন। তো বন্ধুরা, আজকের আইএসএল ট্রান্সফার আপডেটে এতটাই বলার ছিল। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।